রাতের আঁধার কাটিয়ে চারদিকে সূর্যের আলোয় আলোকিত হলো। দেখা মিলল নতুন দিনের। প্রিয়তা উদাস ভঙ্গিতে বসে আছে ছাদের কিনারায়। পাশেই অবহেলায় পড়ে আছে ফোনটা। ইদানিং কিছুই ভালো লাগছে না তার। এই বয়সটা আবেগের বয়স। শরীরে রক্ত গরম থাকে এই বয়সে। নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁকটা বেড়ে যায় হাজার গুণে। দিন যত যাচ্ছে ততই স্বচ্ছ তার জীবনের সাথে জড়িয়ে যাচ্ছে। রোজ রোজ স্বচ্ছ তার সাথে এমন আচরণ করে, এমন ব্যবহার করে, খুব পরিষ্কারভাবেই বোঝা যায় যে প্রিয়তাকে চায়। বন্ধুত্বের আজ 3 বছর। প্রিয়তার বিশ্বাস এখন আর স্বচ্ছ তার সাথে ফ্ল্যাট করবে না। প্রিয়তা নিজের বান্ধবীদের সাথে পরামর্শ করে নিয়েছে আজকে স্বচ্ছকে নিজের ভালোবাসার কথা জানাবে। কারণ তার বাবা ভালো পাত্র পেয়েছে বিয়ে দেওয়ার জন্য। উঠে পড়ে লেগেছেন। উপায় না পেয়ে নিজে ভালোবাসার কথা প্রকাশ করবে। এত চিন্তা নিতে পারল না প্রিয়তা। অস্থির ভঙ্গিতে হাতে ফোনটা নিয়ে কল লাগালো নিজের প্রিয় বান্ধবীদের। উষা সাগরের রুমের দিকে যাচ্ছিল। সাগর তাকে কি এক বিশেষ কারণে ডেকেছে। আজকাল সাগরের আচরণ দেখে অবাক না হয়ে পারে না উষা। যে মানুষটা তাকে সহ্য করতে পারতো না, সে এখন নানা ছলাকলা করে তাকে সামনে রাখতে চায়। গ্রুপ কল দেখে পথিমধ্যে থেমে গেল উষা। হ্যাঁ বল প্রিয়, কি সিদ্ধান্ত নিলি? হতাশ নিঃশ্বাস ফেলল প্রিয়তা। না রে উষি, বুঝে পাচ্ছি না কি করব। এই মানুষটা আমার সাথে নিঃশ্বাসের মতো আটকে গেছে। আমি তার মায়া কাটাতে পারছি না। রোজ রোজ এতবার রবের কাছে ভালোবাসা ভিক্ষা চায়, উনি কি শুনে না আমার আহাজারি? দেখ প্রিয়, ছেলেটাকে আমাদের থেকে তুই ভালো জানিস, তুই বুঝিস। তার থেকে কোনো ইঙ্গিত পেলি কি না? কিন্তু তোকে আমি বারবার বলছি নিজে থেকে ভালোবাসার কথা জানাস না প্লিজ। ভুগতে হবে অনেক জীবনে। কপালে ভাঁজ ফেলল প্রিয়তা। থমথমে গলায় শোধালো, কেন? তানহাও তো নিজেই বলেছে আরাব ভাইয়াকে। কই কিছুই তো হয়নি। তপ্ত নিঃশ্বাস ফেলল উষা। ভালোবাসা একটা ভয়ঙ্কর নেশা। মাথায় যখন ভালোবাসা নামক ভয়ঙ্কর জিনিসটা ঝেঁকে বসে তখন পৃথিবীর সব কিছুই কেমন ফিকে মনে হয়। অন্তত গম্ভীর গলায় বলল উষা। আরাব ভাইয়ার ব্যাপার আলাদা। ভাইয়া ছোট থেকেই তানহাকে পছন্দ করত। এমনি তো তানহা না বললেও আমার পরিবার এইচএসসির পরে বিয়ের প্রস্তাব নিয়ে যেত তানহার বাবার কাছে। প্রিয়তার এসব শুনতে ভালো লাগছে না। কিছুটা কড়া কণ্ঠে বলল, থাম তো ভাই, ভালো লাগছে না। তুই কি বোঝাতে চাচ্ছিস? ওকে আমি এখন নিজে থেকে না বলি? উষার সহজ সরল স্বাভাবিক জবাব। তাহলে বাবা যে বিয়ের কথা বলছে ওইটার কি হবে? বলে দে কিছুদিন সময় দিতে। এক্সামের পরে এসব নিয়ে ভাববি। এক্সাম অবধি বিয়ে নিয়ে ভাবতে চাচ্ছিস না। আর এই কয়দিন স্বচ্ছকেও একটু ভালো করে পরখ করে নে। প্রিয়তা আর কিছুই শুনল না, খট করে কলটা কেটে দিল। উষা এক দীর্ঘশ্বাস ফেলল। সে জানে তার বান্ধবী খুবই আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। সে আর যাই হোক নিজের আত্মসম্মান কখনোই বিসর্জন দিতে চায়নি। কিন্তু এই বেলায় এসে কেন এত বেলেহাজ হয়ে গেল? তৎক্ষণাৎ উষা উত্তর করল, ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসায় তাকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। তোকে কখন বলেছি আমার রুমে আসার কথা? মাঝ রাস্তায় সং হয়ে দাঁড়িয়ে থাকতে তো বলিনি। আকস্মিক পুরুষ মানুষের গম্ভীর সুপরিচিত স্বর কর্ণকুহর হতেই ভয়ে কেঁপে উঠল উষা। মুখে বিরক্তিকর ভাব ফুটিয়ে তোলে বলল, আজব, এভাবে ধমকে ওঠার কি আছে? আমি তো যাচ্ছিলাম আপনার রুমে। সাগর কিছুটা এগিয়ে এলো উষার দিকে। চোখ মুখ তার এমনিতেই শক্ত হয়ে আছে। দাঁতে দাঁত পিষে বলল, কখন খবর পাঠিয়েছি রুমে আসার জন্য? এখন অবধি গেলি না? আবার বড় গলায় কথা বলছিস। মনে হচ্ছে তোকে আদর করার জন্য ডাকছি আমি। ডাইরেক্টলি আদর করার জন্য না ডাকলেও ইনডাইরেক্টলি আপনি এইটাই করেন আমার সাথে। গেলেই চুমাচুমি করা শুরু করেন। উষা মিনমিন করে কথাগুলো বললেও সাগর শুনতে পেল সবটা। কপাল কুঁচকে চোয়াল শক্ত করে ফেলল মুহূর্তেই। তারপর উষার দিকে আবারও একটু ঝুঁকে বলল, কি বললি তুই? আমি তোকে আদর করার জন্য ডাকি? আমি কখন বললাম এসব? উষার কথার মধ্যেই আরাপ এসে উপস্থিত হলো সেখানে। গলা ঝেড়ে বলল, এই ধরনের আলাপ আলোচনা রুমের বাইরে না করাটাই বেটার ভাই। দেখা গেল কে কোন দিক দিয়ে কি শুনে ফেললো, কি দেখে ফেললো। হতভম্ব হয়ে গেল সাগর। কপালের ভাঁজটা গাঢ় করে তাকিয়ে রইল আরাফের দিকে। উষা লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। সাগর বুঝে না মেয়েরা তো লজ্জা পায় কই। কিছু হলেই লাজে মারা যায়। আরাফ বুঝলো বোনের লজ্জা পাওয়ার কারণ। সে আর বোনকে অস্বস্তিতে ফেলতে চাইল না। টপিক চেঞ্জ করার জন্য বলল, উষি, দুপুরে খাবারে কি রান্না করছিস? গরুর মাংস। ওহো, তুই নিজে করবি? বিশ্বাস করো ভাইয়া, তোমার তো গরুর মাংস অনেক পছন্দ। তুমি একবার শুধু উষির রান্না করা মাংস খেয়ে দেখো। পুরো বড় আম্মুর মতো রান্না করে ও। রাফিদ সামনে এগিয়ে এসে বলল।
ভুল বললে ভাইয়া, ওসির রান্না বেস্ট, আম্মুকেও হার মানায়। উষা ভাইদের এত প্রশংসায় মাথা নত করে ফেলল লজ্জায়। অন্য সময় হলে গরুর মাংস রান্নার জন্য টেক্স নিত সে, ভাইদেরকে বিভিন্ন ধরনের থ্রেড দিয়ে টাকা আদায় করত। কিন্তু এখন কাহিনী ভিন্ন। সাগরের সামনে তার লজ্জা লাগছে ভীষণ। সাগর উষার দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে উপহাসের স্বরে বলল, আইছে আমার মাস্টার শেফ রে, গরুর মাংস রান্না করে, তাও নাকি আবার মায়ের থেকেও বেস্ট। তোর রুচিতে দুর্ভিক্ষ চলছে রাফি, শিগগিরই নিজের রুচি ঠিক কর। রাফি তার ছেলের হাসি হেসে বলল, কাঙালি কি বুঝবে তরমুজের স্বাদ? যে ঘরে ডায়মন্ড রেখে রূপার পিছে যায় সে আবার আমাকে বলে আমার নাকি রুচির দুর্ভিক্ষ চলে। আরাফ আর উষা উচ্চস্বরে হাসতে থাকে। রাফিদ কথাটা যে উষার বিষয়টা টেনে এনে বলছে তা বেশ বুঝতে পারল উষা। সাগর ওদের হাসি দেখে রাগে গজগজ করে চলে যেতে লাগলো, সাথে ঠান্ডা গলায় উষাকে হুমকি দিল, 3 মিনিটের মধ্যে যদি আমার রুমে না আসিস খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলে বাঁকা হাসলো সাগর। উষা অসহায় নেত্রে তাকিয়ে আছে সাগরের দিকে, চোখের কোণে জল জমেছে, চোখ দুটো ছলছল করছে তার, সাথে প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারাচ্ছে সে। ইচ্ছে করছে সামনে ডিভানে বসে থাকা সুদর্শন পুরুষটাকে এক লাথি মেরে উগান্ডা পাঠিয়ে দিতে। বিয়ে করেছে সে, বউ পালতে হবে এটাই স্বাভাবিক। এতদিন তো আর তাকে বলা হয়নি বউয়ের দায়িত্ব নিতে, এখন বলছে। তাও এই বেটা কি করছে, বারবার খোঁটা দিচ্ছে, তোর পিছে কি শুধু শুধু টাকা নষ্ট করব আমি? পতি সেবা কর, বসিয়ে বসিয়ে খাওয়াবো না আমি তোকে। ধুরন্ধর বদ লোক একটা। কি হলো এখনো দাঁড়িয়ে আছিস কেন? শুরু কর, জলদি শুরু কর। বেডের ওপরেই করবি বলে দিলাম। উষা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো সাগরের দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, এতগুলো শার্ট আর প্যান্ট আয়রন করব, তাও বেডে? আমার কোমর থাকবে? কোমর থাকবে না তো কোথায় চলে যাবে? কোমর কি হাঁটতে পারে নাকি? কথাটা শেষ করে তারপর সাগর একটু ভাবুক হলো। এক ভুরু উঁচিয়ে উষার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, অবশ্যই তোর কোমরের হাত পা থাকতেও পারে, অ্যাবনর্মাল কিছু না, নয়তো কিভাবে শিওর হয়ে বলছিস কোমর থাকবে না? উষা কটমট করে তাকালো সাগরের দিকে, কিড়মির করতে করতে বলল, আপনি 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 একটা, বল বল, আমি কি অতি সুদর্শন তাই তো? আমাকে দেখলেই তুই খেয়ে হারিয়ে ফেলিস? অতিমাত্রায় রেগে গেলে উষার মুখ দিয়ে কথা বের হয় না। এবারেও তাই হলো। সাগর উঠে এলো নিজ জায়গা ছেড়ে, উষার হাতে একটা ব্ল্যাক শার্ট ধরিয়ে দিয়ে বলল, নে এটা দিয়ে স্টার্ট কর। বলেই সাগর গিয়ে বসলো উষার সরাসরি সোফাটাতে। বেডের ওপাশে একটা সোফা আছে, যেটা উষার সরাসরি একদম। উষার কথা বাড়ালো না, চুপচাপ নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করলো। নিজের কাঁধের ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে নিল, কোমর ছড়ানো চুলগুলো হাত খোপা করে নিল, বেডের ওপরে শার্টটা বিছিয়ে হাতে আয়রন নিল। সাগর সামনে বসে সূক্ষ্ম নেত্রে পরখ করল উষার প্রতিটি পদক্ষেপ। অজান্তেই কেন জানি মনের মধ্যে এক সুখ সুখ যন্ত্রণাটা অনুভব করলো সে। কেন জানি ইচ্ছে করলো মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরতে, উন্মুক্ত ঘাড়ে মুখ ডুবিয়ে দিতে ইচ্ছে করলো তার। সেই দিনের মতো নাজেহাল করে তুলতে মন চাইছে। আনমনেই বিড়বিড় করলো সাগর, যখন খোলা চুলে, হয়তো মনের ভুলে, তাকাতো সে অবহেলে দু চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। উষা ভুরু কুচকে তাকিয়ে থাকে কতক্ষণ, বিস্ময় দৃষ্টি স্থির রেখে বলে, কি বলছিলেন আপনি? গান? সাগর ধমকে ওঠে, হো বেয়াদব, নিজের কাজ কর যা। তোকে একটা কথা বলতাম নাহিদ। নাহিদ ভূঁইয়া ফোনের এ প্রান্ত থেকে কপাল কুঁচকালেন, থমথমে গলায় বললেন, কি বলতে চান ভাইজান, বলে ফেলুন। সিজান ভূঁইয়া কোনো ভনিতা না করেই বললেন, তুই তৃপ্তিসানকে উষার নাম্বারটা দিয়ে দে। নাহিদ ভূঁইয়া অবাক হয়, সাথে বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব করছে। প্রথমত এই বিয়েটা ভেঙে যাক, এটা যেমন তিনি চান না, ওই বিদেশি বান্দরের সাথে মেয়েকে কিছুতে বিয়ে দিতে চান না তিনি। বিয়ে করে বউ নিয়ে বিদেশ সেটেল হবে, তাহলে আমার কি হবে? এই মেয়ের দিকে তাকিয়েই তো বেঁচে আছি, সমাজ তো কবেই তাকে মৃত বানিয়ে দিয়েছে। নাহিদ ভূঁইয়া অন্তত রাজভারী কণ্ঠে বললেন, আমি চাইছি না উষা এখন বিয়ে করুক এবং বিদেশে সেটেল হবে, এমন ছেলে তো কখনোই না। আর উষা এখনও সাগরের বউ, আর সে তার স্বামীর দায়িত্বেই আছে। আমার কোনো অধিকার নেই এখন, আমি আমার মেয়েকে কোনোভাবেই পরপুরুষের সাথে সখ্যতা গড়ে তোলার সুযোগ করে দিব না। আর আমার মেয়ে মরে গেলেও সাগরের বউ থাকা অবস্থায় কারোর দিকে নজর দিবে না।
আগে ডিভোর্স হোক, তারপর দেখা যাবে। নাহিদ ভূঁইয়ার কথা শুনে সৃজন ভূঁইয়া ডান পাশে বসে থাকা ছেলের পাশে আর চোখে তাকালেন একবার। ছেলের মনোভাব তিনি বুঝতে সক্ষম হলেন না। ছেলে জেলাস ফিল হয় কিনা বা ছেলে কোনো বিপরীত প্রতিক্রিয়া দেখায় কিনা তা বোঝার জন্যই সাগরকে দেখে নাহিদ ভূঁইয়াকে এসব বললেন ভদ্রলোক। উষাকে কাপড় আয়রন করতে দিয়েই সাগর এসেছিল দোতলায় নিজের বাবা মায়ের ঘরে। সাগরকে পাশে বসিয়েই নাহিদ ভূঁইয়াকে কল করেছিলেন তিনি। সাগর মাথা নিচু করে রেখেছে, দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে মুচকি হাসল সে। চাচার কথা তার মনে ধরেছে। সৃজন ভূঁইয়া ফোন কাটতেই সাগর নিষ্পাপ মুখে বলল, তৃপ্তিসান কে বাবা? কার কথা বলছো? কিসের নাম্বার? উষার সাথে আবার কিসের বিজনেসের কথা? সৃজন ভূঁইয়া কপাল কুঁচকালেন। তার ছেলে এতটা অবুঝ না, যা বোঝার নাহিদের এইটুকু কথাতেই 16 আনা বুঝে যাওয়ার কথা। এত ধুরন্ধর হয়েও এমন অবুঝ সাজার মানে তিনি বুঝতে পারলেন না। তুমি বোঝোনি কিসের কথা বলছি আমরা? সাগর অবুঝের মতো দুই দিকে মাথা নাড়ায়, যার মানে সে সত্যি বুঝতে পারছে না। সৃজন ভূঁইয়া থম মেরে বসে রইলেন। তারপর থমথমে স্বরেই বললেন, উষার বিয়ের কথা বলছিলাম। ওয়াও গ্রেট! সৃজন ভূঁইয়ার পুরো কথা না শুনেই সাগর পথিমধ্যে তাকে থামিয়ে দিয়ে নিজে বলে ওঠে। কুচকানো কপাল আরও বিকৃত করলেন সৃজন ভূঁইয়া। নাক মুখ কুচকে বললেন, ছ্যা, তুমি খুশি হচ্ছ তো হব না বলছো? আমি দিবস দিলে তো কারো না কারো কাছে যেতেই হবে, তাই না? সৃজন ভূঁইয়া কিছু বললেন না। ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলের দিকে। ঢাকা শহরে শীত উপভোগ করা যায় না। এই যে পৌষ মাসের এই কনকনে শীতেও ঢাকায় ঠিকই গরম লাগে। গ্রাম অঞ্চলে বা উত্তর অঞ্চলে শীতের প্রকোপ বেশি। ঢাকায় তো এই সময়টাতেও মানুষের ঘরে ফ্যান চলে। এই হালকা গরমে উষা ঘেমে একাকার। কপালের ওপরের ঘাম চিকচিক করছে। নাকের পাটায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঠোঁটের ওপরেও বিন্দু বিন্দু ঘামে দেখা মিলছে। একে তো ফ্যান অফ, তার ওপরে বেডে জামা আয়রন করতে হচ্ছে। সাগর একটু আগেই বাবার কাছ থেকে ফিরে এসেছে। নিজের রুমে এসে আবারও বসলো উষার সম্মুখে। কাজে মগ্ন থাকা ঘামার্ত উষাকে দেখতে সাগরের কাছে অনেকটা আবেদনময়ী লাগছে। এই মেয়েটার মধ্যে কি এমন আছে যা তাকে এভাবে টানে? এই মেয়েকে এই অবস্থাতে দেখে কেন সাগরের এত ভালো লাগবে? উষা কাজের ফাঁকে একবার চোখ তুলে তাকায়। সাগরের ঘোর লাগা দৃষ্টি সে খুব ভালোই বুঝতে পারছে। সাত পাঁচ না ভেবে আবারও নিজের কাজে মনোযোগ হয় উষা। কিন্তু সাগর কোনো কিছুতেই কনসেন্ট্রেট রাখতে পারছে না। কেমন হাঁসফাঁস লাগছে তার। হঠাৎ করেই মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে একা কেন বসে বসে হাঁসফাঁস করবে? এই মেয়েকে জ্বালাতে হবে। যেই ভাবা সেই কাজ। নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো সাগর। ধীর পায়ে এসে দাঁড়ালো উষার পেছনে। উষা নিজের কাজে এতটাই মগ্ন ছিল যে সাগর কখন পেছনে এসে দাঁড়িয়েছে টের পেল না। এটা কিভাবে আয়রন করছিস? হচ্ছে এটা? একটা কাজও ঠিক করে পারিস না। অতি পরিচিত পুরুষ মানুষের এমন গম্ভীর স্বরে কিছুটা কেঁপে ওঠে উষা। ঘাড় ঘুরিয়ে জলদি পেছনে ফিরে সে। এখানে গরমে মারা যাচ্ছে সে, সাথে কোমরটাও মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আর ব্যাটা বলে কিনা কাজ হচ্ছে না। দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল উষা, অন্যের কাজ নিয়ে যখন এতই সমস্যা তখন নিজের কাজ নিজেই করে নিন না। আমার কাজ যখন পছন্দ হচ্ছে না তাহলে নিজেই করেন। সাগর ভুরু কুচকালো, থমথমে গলায় বলল, বউ থাকতে আমি করব কেন? আমি শিখে দিতে পারবো। কথাটা বলেই আর এক মুহূর্ত দেরি করলো না সাগর। উষার পিঠের ওপরে ঝুঁকে পড়ল সে। নিজের হাত রাখলো উষার হাতের ওপরে। উষার কাঁধের ওপরে নিজের থুতনি রাখল। উষা হকচকিয়ে উঠল। ধড়ফড় করতে লাগলো হৃৎপিণ্ড। আকস্মিক সাগরের এমন গাঢ় স্পর্শ কাঁপন ধরালো উষার সর্বাঙ্গে। সাগরের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে উষার গলায় কাঁধে। শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে এক শীতল শিহরণ বয়ে গেল। শরীরের ভার ছেড়ে দিতে চাইছে উষার। দম বন্ধকর পরিবেশ। সাগর আরেকটু ঘেঁষে দাঁড়ালো। শ্বাস প্রশ্বাস নেওয়ার গতি বাড়িয়ে দিল। সে তো উষাকে এভাবেই জ্বালাতে চেয়েছিল। কি সমস্যা আপনার? সুযোগ পেলে এরকম করেন কেন? ছাড়ুন, আমার থেকে দূরে থাকুন, একদম কাছে আসবেন না। সাগর অধর টেনে বাঁকা হাসল। নিজেকে উষার সাথে আরও নিবিড়ভাবে মিশিয়ে নিল। উষার কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, দূরে না গেলে কি করবি? বলেই নিজের অধর ছোঁয়ায় উষার ঘাড়ে। উষা কেঁপে ওঠে।
ঠিক সেই সময়ে ঘরে আগমন ঘটে সাদাপের। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালেক। এই দিনে দুপুরে কী সব আকাম করে বেড়াচ্ছে মানুষ। উষা কনুই দিয়ে সাগরের পেটে গুঁতা মারে। হঠাৎ এমন আক্রমণে সাগরের হাত আলগা হয়ে যায়। উষা সেই সুযোগে সাগরকে ধাক্কা মেরে সরে আসে, লজ্জায় মাথা নিচু করে রাখে। কি হচ্ছে তার সাথে আজ? ভাইজানের সামনে যেমন তেমন, ভাইজান তো আর এসব নিয়ে খোঁটা দিবে না, কিন্তু এই বদের হাড্ডি তো মেরেই ফেলবে। কি ভাই, তোমার রোম্যান্সে বেঘাত ঘটালাম না তো? সাগর চোখ ছোট ছোট করে বলে, তাই একটু করেছিস তো বটেই, মাত্রই তো স্টার্ট করেছিলাম, এগোতেই দিলি কয়ে। এমন লাগামহীন কথায় উষার কান গরম হয়ে এলো। এখানে দাঁড়িয়ে থাকতে পারল না, এক ছুটে বাইরে চলে আসে। সাদাব সেদিকে তাকিয়ে থেকে বলে, কি করতে চাচ্ছ বলো তো ভাইয়া? তুমি না বললে উশিকে ডিভোর্স দিবে, তাহলে ওর এত কাছে কেন যাচ্ছ? তোমার মতলবটা কি আসলে বলো তো? ছোট ভাইয়ের এহেন কথায় সাগর শুধু মুচকি হাসে। সাদাফের মাথায় গাঁটটা মেরে বলে, মতলব বলতে তো কিছুই নেই, তবে তুই এসে যখন আমার রোম্যান্সে 12টা বাজিয়েছিস, তাহলে এখন এই কাপড়গুলো আয়রন কর। সাদা ভ্যাবাচাকা খেয়ে গেল, অবিশ্বাস্ত স্বরে বলল, জিজু আর বুবু এসেছে, তাই তোমাকে আর উশিকে ডাকতে এলাম। আমি এখন এসব পারবো না। হুম, ওরা কখন এলো? এই তো 10 থেকে 15 মিনিট হবে। আচ্ছা যা, আমি আসছি। সাদাব সম্মতি দিয়ে ঘর থেকে বের হতে সাগর ফোন হাতে বেলকনিতে চলে গেল। দ্রুত কল লাগালো গালিবকে। কিরে শালা, তোকে কল দিই, কল ধরছিস না কেন? এমনি, এবার বোঝ, তোকে মানুষ কল দিলে সেটা না ধরলে অপরপক্ষের কেমন রাগ হয়। এসব কথা ছাড়, আগে বল ফিদানের কি খবর? গালিব তপ্ত নিঃশ্বাস ফেলল। কি খবর আর? আমি আর নেহাল আছি সাথে, কিন্তু তুই না আসায় ব্যাপারটা ভালো চোখে দেখছে না। এদিকে তোর বউকেও দেখার জন্য পাগল হয়ে গেছে। সাগরের চোয়াল শক্ত করে ফেলল। এক হাতে ফোন ধরে, আর এক হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি দিল রেলিংয়ে। দাঁতে দাঁত চেপে ক্রন্ধিত স্বরে বলল, ওই বাস্টার্ডকে তো আমি পরে দেখব, তোরা শুধু আপাতত ওরে দেখে রাখ, আর ভুলেও যেন সে আমার বাড়ির ত্রিসীমানায় না আসতে পারে। নেহাল অত্যাধিক রাগী স্বরে বলল, হ্যাঁ, আমাদের ঠেকা পড়েছে তো ওকে সামলে রাখতে। 2 দিন তো হয়েই গেল সে বাংলাদেশে এসেছে, আজকে আমার বাসায় নিয়ে যেতে হবে। নিজের ঝামেলা নিজে বুঝে নে। আর কতদিন এভাবে নিজের অনুভূতি থেকে পালিয়ে বেড়াবি? গালিবের সাথেই ছিল নেহাল, আর ফোনটাও স্পিকারে ছিল, সবই শুনেছে সে। সাগর আর কোনো প্রতি উত্তর করল না, কেটে দিল সে। নিষ্পলক চোখে তাকিয়ে রইল অদূরে গেটের পাশে লাগানো বাগানবিলাস আর কাঠগোলাপ গাছের দিকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ দুটি বন্ধ করে নিল সে। মনে করতে লাগলো 6 থেকে 7 বছর আগের স্মরণীয় সেই দিনের কথা। সাদাফ নিচে এসে বসলো মুহিবের পাশে। মাহিদকে কোলে নিতে নিতে ফস করে একটা শ্বাস ছেড়ে আহত দৃষ্টিতে তাকালো মুহিবের দিকে। করুণ গলায় বলল, তুমি দুলাভাই হিসেবে কলঙ্ক জিজু। এত করে বললাম যে তোমার বসের ওই সুন্দরী মেয়েটার সাথে একটা ব্যবস্থা করে দাও, সেটা তো দিলে না। মুহিব সাদাপের বাহুতে একটা চাপড় মেরে বলল, ধুর শালা, আমি কেন ব্যবস্থা করে দিব? লাইনকে আমি করব নাকি? তারপরে স্বামীনের দিকে আর চোখে তাকিয়ে সাদাবকে চোখ মেরে বলল, অবশ্যই আমি এখনও ফিট আছি, পটালে নিজের জন্যই পটাবো, তোর জন্য পটাবো নাকি? সাদাব ঠোঁট কামড়ে হেসে উঠল। স্বামীর রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মুহিবের দিকে। উষা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আমার বোনটা মনে হয় নদীর জলে ভেসে এসেছে, তুমি বিয়ে করবে, আর আমার বোন বসে বসে কপাল চাপড়াবে নাকি? আরে সালি সাহেবা যে, তা বোনকে কার কাছে নিয়ে দিবে? ওই ব্রাহ্মণবাড়িয়ার ওই ফুলকমিয়ার কাছে? উষাকে দেখেই মাহিদ সাদাপের কোল থেকে নেমে পড়ল, এক দৌড়ে উষার কোলে উঠে গেল, গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমাকে ভুলে গেছ উষা আন্টি, আমার সাথে একটু কথাও বলো না, বলে কান্না শুরু করে দিল। উষার প্রতি তার আলাদাই একটা টান। মায়ের পরে সে উষার কাছেই মায়ের মতো আদরটা পায়। উষা কানে ধরে সরি বলল, চোখ মুখ আদরে ভরিয়ে দিতে লাগলো। উষা মাহিদকে কোলে নিয়ে গিয়ে বসলো সাদাপের পাশে। কেমন আছো শামিনা আপু? শামিন একগাল হাসলো, উঠে এসে বোনকে জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ ভালো রে, তুই? এই কয়দিন একটু ব্যস্ত ছিলাম, আসতেই পারিনি। আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখলে সাদাপ, পরপরই হয়। আমি যতই নিজের ছোট বোন মানি না কেন, আমাকে দুধ ভাত মানে তোমার বোন। উষা ঠোঁট টিপে হাসলো, কি আর জিজ্ঞাসা করব তোমাকে? তুমি নিজের শ্বশুর বাড়িতে বসে নিজের বউ আর শালার সামনে নিজের জন্য গার্লফ্রেন্ড ঠিক করছো, ভালো তো আছোই। মুহিব ভুল হওয়ার মতো করে কানে ধরে বলে, মুখে মিষ্টি হাসি তুলে বলে, কেউ একজন আমাকে বলেছিল
পরের বার তার জন্য পায়েল নিয়ে আসি। উষা খুশিতে গদগদ হয়ে গিয়ে বসলো মুহিবের সোফার হাতলে। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো সাগর। সব সময়ের মতো এবারের গম্ভীর মুখখানা নিয়ে হাজির হলো আড্ডায়। পায়েলের কথা শুনে কপাল কুঁচকালো সে। জলদ গম্ভীর স্বরে বলল, কিসের পায়েলের কথা বলছো জিজু? উপস্থিতি সকলে তাকালো সিঁড়ির দিকে। সাগর সামনে এগোতে এগোতে সালাম দিল দুলাভাইয়ের উদ্দেশ্যে। উষার কোলে মাহি যাচ্ছে, তাই গিয়ে দাঁড়ালো উষার সামনে। উষা হতবাক হয়ে তাকিয়ে রইল সাগরের দিকে। পরনের কাপড় চেঞ্জ করে এসেছে। শুভ্র শরীরে মেরুন রঙের টি শার্ট আর অফ হোয়াইট রঙের শর্ট প্যান্ট জড়িয়েছে সাগর। দেখতেই কেমন বুকে দ্রিপ 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 শব্দ শুরু হলো। মনে হচ্ছে এই মুহূর্তে এই গেট আপ না নিলে একটুও মানাতো না। উষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাগরের দিকে। সত্যি বলতে সকলের সামনে উষা এমন দৃষ্টিতে তাকিয়ে থাকায় সাগর অপ্রস্তুত হয়ে গেল। হাত বাড়ালো মাহিতকে কোলে নেওয়ার জন্য। উষা দিন দুনিয়া ভুলে এমনভাবে তাকিয়ে আছে সাগরের দিকে। সাগর কখন যে উষার কাছে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি সে। সাগর উষার দিকে তাকিয়ে ভুরু নাচালো। মাহিতকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলল, জুনিয়র জলদি মামার কোলে চলে আসো তো। সাগরের কথায় সম্মিত ফিরে পেল উষা। লজ্জায় মূর্ছে যাচ্ছে সে। সরাসরি সাগরের দিকে না তাকিয়ে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলল উষা। না, আমি তোমার কোলে যাব না। সাগর ভুরু কুঁচকালো। অধরে হাসি টেনে বলল, মামার কাছে এত এত চকলেট আছে, তুমি না আসলে ওগুলো নাইলাহকে দিয়ে দিব। দিয়ে দাও, আমাতে উষা আন্টি কিনে দিবে। সাগর হাসি হাসি মুখে বলল, জানো তোমার উষা আন্টিকেই তো আমি চকলেট কিনে দিই, তাহলে উষা আন্টি কি করে তোমাকে চকলেট কিনে দিবে? উষা নাক মুখ ফুলিয়ে কটমট করতে লাগলো। কণ্ঠে তেজ নিয়ে বলল, কি বলছেন এসব আপনি? মিথ্যে কি বললাম? সাগরের সোজা সাপটা উত্তর। অন্যদিকে সাদাপ ওদের দুজনকে এভাবে লড়তে দেখে বলল, বাপ তোর কারো কোলেই যেতে হবে না, আমার কোলে আয়। তোর বাপ বৈষম্য করছে, শুধু শালির জন্যই পায়েল নিয়ে এসেছে। মহিব নাক মুখ কুঁচকে ফেললো। সন্নিহান দৃষ্টিতে তাকালো সাদাপের দিকে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, এ কি সাদাপ, তুমিও যে মেয়েদের মতো সাজগোজ করো, আবার পায়েলও পড়ো, এটা তো আমার জানা ছিল না। শেষমেশ তুমিও সাদাপ থেকে সাদিফা। চিন্তা করিস না শালা, তোর জন্য আমি এখনই পায়েলের ব্যবস্থা করছি। এই মুহূর্তে আরিসাকে বড্ড মিস করছি, বেচারি। উপস্থিতি সকলে একসাথে তাল মিলিয়ে হেসে উঠল। সাদাপ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, হোয়াট দ্য ফাই কথা জিজু, কিসব বলছো তুমি? আমি তো ওইসব মিন করিনি। আমি বলেছি ওর জন্য একা গিফট এনেছো, আমাদের জন্য কিছু আনোনি। মহিব তবুও মানল না, মাথা নেড়ে নেড়ে বলতে লাগলো, এটাই তুই, এটাই বুঝিয়েছিস। সাদাপ এবার মাহিতকে ডাকলো, বাবা এইদিকে আসো তো, সাধু মামা তোমাকে কিছু বলবে, এসো পরে ঘুরতে নিয়ে যাব। উষা হাসতে হাসতে বলল, তোর এসব ভাওতাবাজি মাহিব খুব ভালোই বুঝে। একদিন ঘুরতে নিয়ে গেছিস পরে। উষা জানতো মাহিত তার কোলে থেকে যাবে না, যেখানে সাগরের কোলেই যায়নি, কিন্তু সকলকে অবাক করে দিয়ে, বিশেষ করে উষা আর সাগরকে অবাক করে দিয়ে মাহিদ হেঁটে গেল সাদাপের কাছে। সাদাপ মহিবের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। বাবা বলো তো, তুমি রাতে কোথায় ঘুমাও? মাম্মাম পাপার মাঝখানে? সাদাপের এমন অদ্ভুত প্রশ্নে সামিন অবাক হয়ে ভুরু কুঁচকে তাকিয়ে রইল ওর দিকে। কিন্তু সামিনকে আরও অবাক করে দিয়ে তার 2.5 বছরের ছেলে উত্তর করল, আমি তো মাম্মাম পাপার ছাতেই ঘুমাই। পাপা মাম্মা দুইজন আমাদের জড়িয়ে ধরে ঘুমায়। মানে তুমি তোমার পাপা আর মাম্মামের মাঝখানে ঘুমাও, তাই তো? কিন্তু ঘুম ভাঙলে দেখি শুধু মাম্মাম আমার পাচ্ছে তাকে, আর পাপা মাম্মামের কাছে চলে যায়। কিন্তু ঘুম ভাঙলে দেখি শুধু মাম্মাম আমার পাশে থাকে, আর পাপা মাম্মামের কাছে চলে যায়। শামিন বিস্ফোরিত নয়নে একবার নিজের ছেলের দিকে তাকাইতো, একবার ভাইয়ের দিকে তাকায়। কিংকর্ত বেবি মোর শামিন কি করবে বা বলবে বুঝে পায় না। এদিকে শালাশালির সামনে নিজের ছেলের মুখে এমন কথা শুনে মহিব শুকনো গলায় খুব খুব করে কাঁদতে থাকে। উষা নিজেও লজ্জায় মাথা নিচু করে আছে। সে বুঝতে পারছে না তার এভাবে লজ্জা পাওয়ার কারণ কি। শামিন নিজেও লজ্জা পেল। সাগর না থাকলে হয়তো এত লজ্জা পেত না। সামিনের পা থেকে ঘরে পড়ার স্লিপারটা খুলতে খুলতে এগিয়ে যায় সাদাপের দিকে। ওরে বদমাইশ, বড় বোনকে নিয়ে ফাজলামো করছিস? মহিব সামিনের হাত ধরে ফেলে। ধুর শান, শালা দুলাভাইয়ের সম্পর্কটাই এমন, দুষ্টুমি হবেই স্বাভাবিক, এভাবে রেগে যাবার কি আছে? সাদাপ যেন ভরসা পেল। সাগরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দুলাভাই আমাদের এই আনরোম্যান্টিক ভাইকে একটু রোম্যান্টিক বানিয়ে দিতে পারবে? নয়তো আমার বোনের বিপদ।
কয়দিনের কোর্স করতে হবে বলো? সাগর রাগী দৃষ্টিতে তাকালো সাদাপের দিকে, চোখ দিয়েই ভস্ম করে দিচ্ছে যেন সাদাপকে। মুহিব সাদাপের কাঁধে হাত রেখে বলে, শালা তোর চোখে প্রবলেম। আমার বড় শালাবাবু আমার থেকেও বেশি রোম্যান্টিক। নিজের বোনকে খেয়াল করলি না তো, তাই বুঝিসনি। তারপর চোখে কিছু একটা ইশারা করলো মুহিব। সাদাপ ইশারা লক্ষ্য করে কিছু বলার আগেই সামিন ধুম করে কিল বসিয়ে দেয় সাদাপের পিঠে। তারপর চলে যেতে যেতে বলে, দুপুরে রান্না করতে হবে না, আমি রান্না করে এনেছি, খাবার টেবিলে এলে পেয়ে যাবে। কথা ছিল উষা গরুর মাংস রান্না করবে, কিন্তু স্বামীনের জন্য আর রান্না করা হলো না। আজকে সিজান ভূঁইয়া আর সাগর কেউই অফিসে যায়নি, বাসাতেই থাকার প্ল্যান ছিল তাদের, তাই একসাথে খেতেও বসেছে। নীরবতা ভেঙে সিজান ভূঁইয়া বললেন, নেহালের সাথে তোমার একটা ভিনদেশি বন্ধুকে দেখলাম, 2 দিন হলো দেশে এসেছে। আমার সাথে কালকে রেস্টুরেন্টে দেখা হলো, গালিবও ছিল সাথে। ছেলেটার নাকি খুব শখ আমাদের বাড়িতে আসবে, তাই আমি দাওয়াত দিয়ে এলাম। সাগরের হাত থেমে গেল, চোয়াল শক্ত করে ফেললো সে, কিন্তু বাবার দিকে তাকালো খুব শান্ত দৃষ্টিতে। তারপর রাজভারী কণ্ঠে বলল, আমার বন্ধু আমি বুঝবো কখন বাড়িতে আনতে হবে। আগ বাড়িয়ে বাড়াবাড়ি করবে না একদম। নিজের কথা শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে গট গট পায়ে চলে গেল ওপরে।